ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, গতকাল ওয়েদার খুব খারাপ থাকার জন্য আমি আজকে সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদেরকে দিতে পারিনি। তো কোনো রকমে আমি মোবাইল থেকে রেকর্ড করে তোমাদের জন্য এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা করছি। 8 এপ্রিল 2026 কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমরা আজকে একবার দেখে নিই। প্রথমত সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের 2026 সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে ব্যাংকক, থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। কেমন? আচ্ছা, এখান থেকে এক্সট্রা ইনফরমেশান যেগুলো আমাদের দেখতে হবে সেটা হচ্ছে IMF ওয়ার্ল্ড ব্যাংকের বার্ষিক সভা যে 2026, এখানে তোমাদের আয়োজক দেশ হচ্ছে থাইল্যান্ড, শহর ব্যাংকক, অর্থাৎ ব্যাংককে এটা হবে। কুইন সিরিকেট ন্যাশনাল কনভেনশন সেন্টারে এটা হবে, এটা হচ্ছে ভেন্যুটা। 12 থেকে 18 অক্টোবর 2026 হবে। থাইল্যান্ড 35 বছর পর পুনরায় এই সভার আয়োজন করেছে। থাইল্যান্ড নিউ হরাইজন্স এম্পাওয়ারিং পিপল বিল্ডিং রেজিলিয়েন্স, এটা হচ্ছে তোমার এবারের থিম। কেমন? আচ্ছা, IMF সম্পর্কে যদি আমরা দেখি, 1944 সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার কার্যক্রম শুরু হয় 1947 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রয়েছে সদর দপ্তর। 190টা মেম্বার কান্ট্রি রয়েছে। সর্বশেষ সদস্য দেশ হচ্ছে তোমার অ্যান্ডোরা। কেমন? আচ্ছা, বর্তমান প্রধান ক্রিস্টালিনা জর্জিভা রয়েছেন। প্রধান লক্ষ্য আর কাজ হচ্ছে এটার আর্থিক স্থিতিশীলতা, অর্থাৎ বিশ্বব্যাপী মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। সদস্য দেশগুলো যখন চরম অর্থনৈতিক সংকটে বা ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যায় পড়ে তখন তাদের স্বল্পমেয়াদী ঋণ দেয়। এটা টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য কমাতে সাহায্য করে। সদস্য দেশগুলোর অর্থনৈতিক নীতির উপর নজর রাখে এবং প্রয়োজনে কারিগরি সহায়তা দেয়। আচ্ছা, এবার দেখো ওয়ার্ল্ড ব্যাংক, এটা 1944 সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে একত্রে প্রতিষ্ঠিত হয়, তাই এদেরকে ব্রেটন উডস টুইন্স বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ব্রেটন উডস টুইন্স কাদের বলা হয়? এই ওয়ার্ল্ড ব্যাংক আর IMFকে। আচ্ছা, সদর দপ্তর হচ্ছে এটারও মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন অজয় বঙ্গ, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 189টা মেম্বার কান্ট্রি রয়েছে। বিশ্বব্যাংক মূলত 5টা সংস্থার সমন্বয়ে গঠিত। তবে প্রথম দুটো যে সংস্থা, সেই দুটোকে একসাথে বিশ্বব্যাংক বলা হয়। এই 5টা দেখে নাও কোনগুলো। IBRD, এটা আন্তর্জাতিক পুনর্গঠন আর উন্নয়ন ব্যাংক, মাঝারি আয়ের দেশগুলোকে এটা ঋণ দিয়ে থাকে IBRDটা। তারপর হচ্ছে IDA, এটা দরিদ্র দেশগুলোকে অনুদান বা বিনা সুদে ঋণ দেয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। আন্তর্জাতিক অর্থ নিগম বেসরকারি খাতে বিনিয়োগ করে। মিগা, বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। আর বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ICSID। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2026 সালের এপ্রিলে ভারত সরকারের নতুন তথ্য আর সম্প্রচার সচিব, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? চঞ্চল কুমারকে নিযুক্ত করা হয়েছে। কেমন? দেখো, চঞ্চল কুমার তথ্য আর সম্প্রচার সচিব হয়েছেন। পর্যটন সচিব হয়েছেন ভুবনেশ কুমার। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক শ্রীবৎস কৃষ্ণা হয়েছেন। রোহিত কানসাল পল্লী উন্নয়ন বিভাগের। আর উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রক সংস্থা হচ্ছেন সঞ্জয় জাজু, তাকে এই মন্ত্রকে স্থানান্তরিত করা হয়েছে। এরপর 2026 সালে ভারত সরকারের কোন মন্ত্রক রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ট্র্যাকিং করার জন্য ইন্ডিয়া SDG ড্যাশবোর্ড চালু করেছে? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তোমাদের। পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এটা চালু করেছে SDG ড্যাশবোর্ড, ইন্ডিয়া SDG ড্যাশবোর্ড। কেন্দ্রীয় পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক এই ড্যাশবোর্ডটা তৈরি করেছে। এটাতে সহায়তা করেছে রাষ্ট্রপুঞ্জের আবাসিক সমন্বয়কারী অফিস, ইউনাইটেড নেশন রেসিডেন্ট কোঅর্ডিনেটর অফিস। কেমন? 2030 সালের মধ্যে অর্জনের লক্ষ্যে নির্ধারিত যে আমাদের 17টা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG পূরণে ভারত কতটুকু এগিয়েছে সেটা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ বা ট্র্যাক করার জন্য। এটা একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যেটা রিয়েল টাইম ডেটা ব্যবহার করে ভারতের প্রতিটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের অগ্রগতি প্রদর্শন করবে। এই SDGটা কি? 2015 সালে রাষ্ট্রপুঞ্জ 17টা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যেমন দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা, জলবায়ুর, এগুলোকে 2030 এজেন্ডা বলা হয়। তো
এই যে 30টা এজেন্ডা দেখো, 17টা লক্ষ্যমাত্রা যেগুলো আছে আমাদের, সেগুলো খুব আগের বারে এসেছিলো তোমাদের। আগের বারে রেলওয়ে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, আগের দিনে তোমাদের আমি বলেছি যে একটা সন্ধ্যাবেলা তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছি যে হট টপিক ব্লু প্রিন্ট বলে, দেখবে সবাই দেখবে হট টপিক ব্লু প্রিন্ট। তো ওখানে দেখবে এই জায়গাটা থেকে প্রশ্ন তোমাদের অনেক আছে। কেমন? খুব ভালোভাবে এইগুলো দেখে রাখো, এবং যাদের কাছে, যাদের এই টপিকটা তৈরি নেই, তারা এই টপিকটা ভালোভাবে মুখস্থ করে রাখবে। এই 17টা লক্ষ্যমাত্রা রেলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দারিদ্র বিলোপ, মানে নো পভার্টি, সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান। দ্বিতীয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে মানে জিরো হাঙ্গার, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তার উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার। তারপরে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সকল বয়সের মানুষের জন্য সুস্বাস্থ্য আর কল্যাণ নিশ্চিত করা। অন্তর্ভুক্তিমূলক আর সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করা, কোয়ালিটি এডুকেশন। এরপর লিঙ্গ সমতা রয়েছে, জেন্ডার ইকুয়ালিটি, লিঙ্গ সমতা অর্জন এবং নারী কন্যা শিশুদের মানে ক্ষমতায়ন। নিরাপদ তোমার হচ্ছে জল আর স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা। অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, সবার জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই আর আধুনিক জ্বালানি নিশ্চিত করা। তারপর হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, অর্থাৎ শোভন কাজ আর অর্থনৈতিক প্রবৃদ্ধি। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য উপযুক্ত কর্মসংস্থান। আর হচ্ছে স্থিতিস্থাপক অবকাঠামো নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক আর টেকসই শিল্পায়নের উদ্ভাবন উৎসাহিত করা। রিডিউসড ইনইকুয়ালিটিজ, অর্থাৎ অসমতা হ্রাস, দেশগুলোর অভ্যন্তরে আর আন্তর্দেশীয় অসমতা হ্রাস করা। এছাড়া টেকসই নগর ও জনপদ, শহর ও মানব বসতিগুলোকে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, স্থিতিস্থাপক এবং টেকসই করা। পরিমিত ভোগ আর টেকসই উৎপাদন আর ব্যবহারের ধরন নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ। টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর আর সামুদ্রিক সম্পদের সংরক্ষণ আর সঠিক ব্যবহার। বনভূমির টেকসই ব্যবস্থাপনা, মরুকরণ রোধ এবং জৈব বৈচিত্র্যের ক্ষতি বন্ধ করা। লাইফ অন ল্যান্ড। এছাড়া পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, অর্থাৎ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন আর সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত করা, পার্টনারশিপ অফ দ্য গোলস। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই 17টা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 2030-এর যে এজেন্ডা, খুব ভালো করে এগুলো করে রাখবে। এরপর 2025 সালের এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় খেলোয়াড় পুরুষ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? অভয় সিং। এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ড 2025-এ যদি আমরা দেখি, অভয় সিং মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে ভারত থেকে। ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার সাতোমি ওয়াতানাবে, জাপান। জুনিয়র প্লেয়ার গার্লস দেখতে অনাহত সিং, ভারত। আর আউটস্ট্যান্ডিং টিম ভারতীয় দল ভারত হয়েছে। কেমন? আচ্ছা, নেক্সট অভয় সিং, ইনি একজন স্কোয়াশ প্লেয়ার, ঠিক আছে। আর 2025-26 যেগুলো তার অর্জন রয়েছে, সেগুলো হচ্ছে মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার তো 2025-এ হয়েইছেন। 2022 সালের পর ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে তিনি গৌরব অর্জন করেছিলেন। এছাড়া এশিয়ান গেমস 2022-23-এ চীনের হাংজাউতে যেটা অনুষ্ঠিত হয়েছিল, সেই 19তম এশিয়ান গেমসে পুরুষদের দলীয় ইভেন্টে স্বর্ণপদক আর মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন। এনার নেতৃত্বে ভারতীয় পুরুষ দল এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে সেরা পুরুষ দলের সম্মান পায়। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের তেজাস যুদ্ধ বিমানের জন্য জিই এরোস্পেস কততম F404IN20 ইঞ্জিনটা হালের কাছে হস্তান্তর করেছে? ষষ্ঠ, অর্থাৎ মানে ষষ্ঠ F404IN20 ইঞ্জিন হালের কাছে হস্তান্তর করেছে। দেখো, মার্কিন সংস্থা জিই এরোস্পেস অ্যাকচুয়ালি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, হাল মানে কি? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে তাদের ষষ্ঠ F404IN20 ইঞ্জিনটা হস্তান্তর করেছে। ঠিক আছে, এই ইঞ্জিনটা কোথায় ব্যবহার হবে? ভারতের তৈরি হালকা যুদ্ধ বিমান তেজাস LCA Mk1 ব্যবহার করা হবে। 2021 সালে একটা চুক্তি হয়েছিল, তো সেই চুক্তি অনুযায়ী জিই এরোস্পেস মোট 99টা F404IN20 ইঞ্জিনকে ভারতে সরবরাহের কথা হয়েছিল। ঠিক আছে, তেজাস LCA Mk1 এর পুরো নাম হচ্ছে লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজাস Mk1। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্থাৎ হাল এটা প্রস্তুত করেছে। এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি ADA এটাকে ডিজাইন করেছে।
এটা একটা 4th জেনারেশনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল সুপারসনিক বিমান। এর প্রধান বৈশিষ্ট্য যেগুলো আছে, এক হচ্ছে তোমার AESA রাডার রয়েছে, এতে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার রয়েছে যেটা দূর থেকে শত্রুদের বিমান শনাক্ত করতে সক্ষম। এছাড়া মানে আকাশ থেকে আকাশ BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে মিসাইল ছুটতে পারে এটা। আর এতে মার্কিন যুক্তরাষ্ট্রের GE F404 IN-20 ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল কাঁচের ককপিট আর উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে এর মধ্যে। এরপর 2026 সালের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যার ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরের মর্যাদা পেয়েছে নিচের কোন কোম্পানি? এটা পেয়েছে কোন কোম্পানি? এটা পেয়েছে হচ্ছে তোমার ভারতী এয়ারটেল। গ্লোবাল টেলিকম র্যাঙ্কিং যদি আমরা দেখি এক নজরে, তাহলে 1 নম্বরে চায়না মোবাইল রয়েছে চীনের, 2 নম্বরে ভারতী এয়ারটেল, 3 নম্বরে অন্যান্য চাইনিজ ফার্ম। ঠিক আছে। 2026 সালে কোন রাজ্য সরকার তাদের ভূমি রেকর্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ধরণী পোর্টালের পরিবর্তে নতুন ভূভারতী পোর্টাল চালু করেছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার জমি সংক্রান্ত নথিপত্র ব্যবস্থাপনার জন্য ভূভারতী পোর্টালটা চালু করেছে। উদ্দেশ্য হচ্ছে ভূমি রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট পরিষেবাগুলোকে আরও সহজ এবং স্বচ্ছ করা। এই নতুন পোর্টালটা আগের ধরণী পোর্টালের স্থলাভিষিক্ত হয়েছে। জমি কেনা বেচা এবং নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে এই দুর্নীতি কমাতে এবং কার্যদক্ষতা বাড়াতে এটা সাহায্য করবে। এরপর 2025-26 অর্থবর্ষের রেকর্ড 160.11 মিলিয়ন টন পণ্য পরিবহন করে ভারতের প্রধান বন্দরগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে কোন বন্দর? দীনদয়াল পোর্ট, কান্ডালা। ঠিক আছে। এটা মানে উড়িষ্যার পারাদ্বীপ পোর্ট অথরিটিকে পিছনে ফেলে এই গৌরবটা অর্জন করেছে। 2024-25 অর্থবর্ষের তুলনায় এবছর 7% বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এটা গুজরাটের কচ্ছ উপসাগরে রয়েছে। আর এই বন্দরটা আগে কান্ডালা পোর্ট ট্রাস্ট নামে পরিচিত ছিল। ফ্রি ক্লাসের পাশাপাশি তোমরা আমাদের কোর্সে যদি যুক্ত হতে চাও, সেক্ষেত্রে তোমাদের বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড রেলওয়ে এনটিপিসির জন্য। জেনারেল কম্বাইন্ড ব্যাচটা তোমরা যে কোনো পরীক্ষার জন্যই একসাথে প্রিপারেশন করে করতে পারো। জেনারেল কম্বাইন্ড ব্যাচে মোট কথা WBCS প্রিলিমস প্লাস মেন্স, রেলওয়ের সমস্ত পরীক্ষা, SSCর সমস্ত পরীক্ষা, এছাড়া অন্যান্য স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা একটা জায়গা থেকেই করতে পারবে। এরকমই একটা ব্যাচ আমাদের চলছে, তোমরা চাইলে এটাতেও যুক্ত হতে পারো। ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে এগুলোতে যুক্ত হতে পারো। আর এটার সাথে সাথে তোমাদের আমি বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত হয়ে থাকো, তাহলে অন্যান্য ক্লাসের আপডেটগুলোও তোমরা ওখান থেকে ঠিকঠাক করে পাবে। কেমন, বর্তমানে বিভিন্ন টেস্ট সিরিজও অ্যাভেলেবেল রয়েছে তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার, যেমন বিশেষ করে রেলওয়ের বাংলাতে প্রত্যেকটা, যেমন RRB NTPC গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং রেলওয়ে গ্রুপ ডির বাংলাতে প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন সাবজেক্ট ওয়াইজ এখানে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশান থেকে তোমরা গেলেই এটা করতে পারবে। এই যে টেস্ট সিরিজ অপশান এটা রয়েছে কেমন। আর আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো তোমরা এই বুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আচ্ছা, এবার দেখো 2026 সালের এপ্রিলে ভারতের জাহাজ নির্মাণ আর সামুদ্রিক খাতে দক্ষতা বৃদ্ধির জন্য ভারত কোন দেশের সাথে একটি প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন স্বাক্ষর করেছে? দক্ষিণ কোরিয়ার সাথে। ভারত সরকার বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক এবং দক্ষিণ কোরিয়ার সংস্থা KOIC এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান লক্ষ্য হচ্ছে ভারতের জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক খাতে দক্ষতা বৃদ্ধি আর আধুনিকীকরণ। এই চুক্তি ভারতের মেরিটাইম অমৃতকাল ভিশন 2047 লক্ষ্য পূরণে সাহায্য করবে। দক্ষিণ কোরিয়ার ক্রিভেট সংস্থাটা ভারতের জাহাজ নির্মাণ আর মেরিন ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপর গবেষণা চালাবে। এরপর 2026 সালের এপ্রিলে কোন রাজ্য সরকার তাদের পেনশন ব্যবস্থাকে ডিজিটাল আর আধুনিক করতে ও যোগাযোগের মন্ত্রকের সম্পান প্ল্যাটফর্মটাকে গ্রহণ করার চুক্তি স্বাক্ষর করেছে? গোয়া। গোয়া সরকার আর কোচিন অথরিটি CPA যৌথভাবে এই সম্পান প্ল্যাটফর্মটা গ্রহণ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পানের পূর্ণরূপ হচ্ছে সিস্টেম ফর অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পেনশনস। এই টেলিকমিউনিকেশন বিভাগ এবং যোগাযোগ মন্ত্রকের একটা ফ্ল্যাগশিপ ডিজিটাল পেনশন প্ল্যাটফর্ম। পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ আর দ্রুততর করার উদ্দেশ্যে এটা করা হয়েছে।
আর এটা নকশার পরিচালনা করেছে CGCA অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ কমিশনস অ্যাকাউন্টস। এটা একটা পাস অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মডেল হিসেবে কাজ করে। 2026 সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত ট্রাইবস ফেস্ট এ উপজাতিদের বুনন আর হস্তশিল্পের প্রসারে কোন নতুন সিগনেচার ব্র্যান্ডটা লঞ্চ করা হয়েছে? রিসা টাইমলেস ট্রাইবাল। দেখো, ভারত ট্রাইবস ফেস্ট BTF 2026 যেটা হয়েছিল 18 মার্চ থেকে 5 এপ্রিল 2026-এ 19 দিন ধরে। কোথায় হয়েছিল? নতুন দিল্লির সুন্দর নার্সারিতে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক MOTA আর ট্রাইফেড অর্থাৎ ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এটা আয়োজন করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম এটা উদ্বোধন করেছেন। বিশেষ অতিথি হিসেবে ভিয়েতনামের মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। এই উৎসবে এই রিসা টাইমলেস ট্রাইবাল নামে একটা সিগনেচার ব্র্যান্ড লঞ্চ করা হয়েছে, যেটা উপজাতিদের বুনন আর হস্তশিল্পের জন্য উৎসর্গীকৃত। 10টা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। তারপর 2026 সালের এপ্রিলে প্রকাশিত মুডিজ এর রিপোর্ট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে? 6%। ঠিক আছে, দেখো এখানে আমি একটু বলে দিই তোমাদের। GDP বৃদ্ধির পূর্বাভাস ফিনান্সিয়াল ইয়ার 26-27-এ 6.8% থেকে কমে 6%, 80 বেসিস পয়েন্ট হ্রাস হতে পারে। আর CY25 2025-এ যেটা 7.5% ছিল, 2024-এর 7.2%-এর থেকে বেশি। মানে ম্যানুফ্যাকচারিং খাতে শক্তিশালী যেহেতু পুনরুত্থান হচ্ছে সেই হিসাবে এটা হয়েছে। আর ইনফ্লেশন রেট ফিনান্সিয়াল ইয়ার 2026-এ 2.4% পূর্ববর্তী। আর FY27-এ 4.8% গড় পূর্বাভাস। চলতি হিসাবের ঘাটতি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট যেটা 2024 সালে GDPর 0.9% আর 2025 সালে কমে দাঁড়িয়েছে 0.4%। ইতিবাচক সংকেত এটা একটা। 2026-27-এ GDPর 1% থেকে 1.5%-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কেমন? এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। PPDর পুরো নাম কি? এটার উত্তর হয়ে যাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আর মহাত্মা গান্ধীর চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটা ছিল বিহারে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদীর উপর পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে আর প্রথম সাব গেমসের আসর কোথায় বসেছিল? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 7 এপ্রিল 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 সালের চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডসে কোন সিনেমাটি সেরা সিনেমার পুরস্কার জিতেছে? হোম বাউন্ড। 2026 সালের এপ্রিলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন অত্যাধুনিক স্টিল ফ্রিগেটটা ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন? INS তারাগিরি। ভারতের আয়কর বিভাগ করদাতাদের সুবিধার জন্য সম্প্রতি কোন প্ল্যাটফর্ম চালু করেছে? কর সাথী। DRDO দ্বারা তৈরি ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তির স্টিলড আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল এর নাম কি? ঘাতক। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তির কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পটি কোথায় স্থাপন করা হচ্ছে? লখনপুর, উড়িষ্যা। প্রতি বছর কোন তারিখে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়? 2 এপ্রিল। 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য সরকার এলন মাস্কের স্টারলিংকের সাথে ইন্টারনেট সংযোগের জন্য চুক্তি করেছে? মেঘালয়। 2026 সালে ভারতের কোন দুটি রাজ্যের পুলিশ বাহিনী সর্বোচ্চ জাতীয় সম্মান প্রেসিডেন্টস কালার পেয়েছে? উত্তরাখণ্ড আর উড়িষ্যা। 2026 সালে 7ম ন্যাশনাল সাব জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? পুনে। সম্প্রতি এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল চালিয়ে নজির গড়া তরুণী অভিযাত্রী দিব্যা সিং ভারতের কোন রাজ্যের বাসিন্দা? উত্তরপ্রদেশ। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। আজকে অনেক কষ্ট করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিয়েছি। আশা করি নেক্সট দিন থেকে তোমাদের এই প্রবলেম হবে না। তবে ওয়েদার যদি খারাপ থাকে, একটু পাওয়ার কাটের সমস্যা হয়, আশা করি তোমরা এটা বুঝতেও পারছো, অ্যাডজাস্ট করে নিও। কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবে আজকে তোমাদের কোনো অসুবিধা হলো কি না। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। প্রতিদিন ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত থাকো। আর আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাইলে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।